প্রিয় বুশরা, তোমার জীবন থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে শেষ কিছু কথা বলে যেতে চাই। হয়তো তোমার জীবনে আমি আর থাকবো না, তবে আমার এই ভিডিওটা তোমার সামনে পড়লে কথাগুলো একটু শুনে যেও। হয়তো আমার না বলা কিছু কথা তুমি শুনতে পাবে। মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা না, কিন্তু আমি বলি তোমাকে পেয়ে, তোমার ভালোবাসা পেয়ে যতটা হাসি খুশি থাকতাম, বিশ্বাস করো, আমাকে পৃথিবীর সবচেয়ে দামি দামি সম্পদ হাসি খুশি এনে দিলেও আমি কখনো এতটা সুখী হতাম না যতটা হাসি খুশি আমাকে তুমি রেখেছিলে। আর তারপর যখন তুমি আমাকে শত অবহেলা দিতে শুরু করলে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে, তখন আমার মনে হয়েছিল পুরো পৃথিবীটাই আমার থেকে দূরে চলে গেছে। তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কোনোদিন হারাতে চাইনি। দেখো, তবু আমাদের মাঝে আজ পাহাড় সমান দূরত্ব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও আর তোমাকে বলা হয় না, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়। তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠত, আর এখন তোমাকে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে বাকিটা জীবন কাটাতে হবে। তোমাকে ছাড়া সত্যিই হয়তো বেঁচে আছি, কিন্তু ভালো নেই। সত্যিই হয়তো বাস্তবতা আমাদের নির্মমভাবে বাঁচতে শেখায়। তবুও বলবো, ভালোবাসা সত্যিই সুন্দর। আচ্ছা, তোমার কি মনে পড়ে আমাদের সম্পর্কের শুরুতে আমি কি করেছিলাম? সব কি আর মনে আছে? কোচিংয়ে যাওয়া দিনগুলোর কথা ভুলে গেছ? রোদ, বৃষ্টি, ঝড়, ঠান্ডা কখনোই আমাকে তোমার কাছে আসা থেকে দমিয়ে রাখতে পারতো না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য কতই না কষ্ট করেছিলাম। প্রতিটা সম্পর্কেই তো কিছু ভুল, কিছু ঝগড়া থাকে। তেমনি আমাদের সম্পর্কের মাঝেও তুমি কতই না ভুল করেছিলে, কিন্তু আমি কখনো তোমাকে ছেড়ে আসার কথা মুখেও আনিনি। দিন শেষে সব ভুল ভুলে গিয়ে তোমাকে আমার কাছে টেনে নিতাম। কতই না সুন্দর ছিল আমাদের সুন্দর মুহূর্তগুলো। তুমি কলেজে না গিয়ে আমাকে সময় দিতে, আমার সাথে ঘুরে বেড়াতে, লুকিয়ে লুকিয়ে সারাটা দিন আমার সাথে কথা বলতে। এগুলো কি আসলে মিথ্যে ছিল? এই যে একটা সময় তুমি আমাকে দেখার জন্য হাজার বায়না ধরতে, সেগুলো কি মিথ্যে ছিল? আমাদের সম্পর্কে বিষয়টা যখন সামনে উঠে আসলো, তুমি কি চাইলে আমাকে একটু সাপোর্ট দিতে পারতে না? সাপোর্ট তো দেওয়াইনি, উল্টো তুমি আমাকে প্রতিটা পদে পদে হতাশ করেছ। যেদিন থেকে আমাদের মাঝে যোগাযোগটা বন্ধ হয়ে গিয়েছিল, তুমি জানো আমি কিভাবে ছটফট করছিলাম তোমার সাথে একটু কথা বলার জন্য। তোমাদের এলাকায় গিয়ে টানা 3টা মাস ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, এই আশায় যদি তুমি বের হও, তোমাকে তো একটা নজর দেখতে পারবো। তোমার ভাইকে দিয়ে তোমার কাছে চিঠি পাঠাতাম, তুমি সেই চিঠির উত্তরও দিতে পারতে না। একটা বারও তুমি তখন ভেবে দেখোনি যে ছেলেটি আমার সাথে কথা বলতে না পেরে প্রতিটা মুহূর্ত কিভাবে থাকবে। সেই ছেলেটা হঠাৎ করে নিজেকে কিভাবে সামাল দিবে এভাবে। তোমাকে তোমার ভাইয়ের মাধ্যমে চিঠি হাজারটা উপায় তোমাকে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি একটা উপায় ফলো করনি। তুমি আমার সাথে কথা বলার কোনো চেষ্টাই করনি। আমি সেটা বুঝতাম,
কিন্তু বুঝেও না বোঝার ভান করতাম, একাই লড়ে যাচ্ছিলাম। জানো, সবাই আমাকে একটা কথা বলতো, কার জন্য আমি কি করছি, আর যার জন্য আমি এত কিছু করছি সে যদি আমার মতো একটু ছটফট করত, তাহলে তো আমাকে এত অপমান সহ্য করতে হতো না। সে যদি আমার মতো 1% আমাকে সাপোর্ট দিত, তাহলে তো আমার এত কষ্ট সহ্য করতে হতো না। তুমি একটা সময় নিজের মুখেই বলেছিলে তোমার আব্বু আম্মু আমার সাথে বিয়ে দিবে না দেখে ওনারা ইচ্ছে করেই বারবার একটার পর একটা দোষ ধরছে, তারা আমার সাথে বড় অন্যায় করেছে। কিন্তু পরবর্তীতে তুমি নিজেই সব আমার দোষ চাপিয়ে দিলে। একদিন তুমি বলেছিলে আমি যা করার করতে, তবুও যাতে রিলেশনের কথা সামনে না আসে। আমি তো অসংখ্যবার চেষ্টা করেছি সামনে না আনার, কিন্তু একটা সময় যখন আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন আমি অপারগ হয়ে রিলেশনের কথাটা সামনে এনেছি। আমাদের কিছু ছবি তোমার আব্বুকে দেখিয়েছিলাম, আর তুমি নিজেই বললে আমি নাকি তোমার আব্বুকে ছবি দিয়ে দেখিয়ে ঠকিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি কি জানো ঠকানো কাকে বলে? মাঝপথে তুমি হাতটা ছেড়ে দিতে যাচ্ছ, পরিস্থিতির চাপে সেটা ঠকানো, নাকি আমি তোমাকে পাওয়ার জন্য আমার শেষ চেষ্টাটুকু করে যাচ্ছি সেটা ঠকানো? হ্যাঁ, আমি একটা সময় কথা দিয়েছিলাম কিছু আনবো না সামনে, কিন্তু তাই বলে আমি তোমাকে হারিয়ে ফেলবো? আমি তো অতটাও বেঈমান না। তোমার আব্বু আম্মু কি পেছায় নাই? একবারও নিজেকে প্রশ্ন করো তো। প্রতিটা পদে পদে পেছালো, আর তুমি বসে বসে সবই দেখলে, আর আমাদের দোষ ধরতে ব্যস্ত থাকলে। তুমি নিজেও আমার ফ্যামিলিকে কত ছোট করে কথা বললে, মুখের উপর মানা করে দিলে বিয়ে করবে না। তারপরও আমি একটা ছেলে হয়ে তোমার পিছু ছাড়িনি। আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে, তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে, পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিলাম আমি তোমাকে নিয়ে অনেক সুখে থাকব। জানো, যেদিন তোমার ফ্যামিলি বলল আমাদের মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, সেদিন আমি পুরো পৃথিবীর কাছে অনেক ছোট হয়ে গিয়েছিলাম। আমি সবাইকে বড় গলায় বলতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে ছাড়া কখনো থাকতে পারবে না। এরপরও তুমি কিভাবে আমার দোষ দাও বলো? আমি বুঝতে পারছিলাম তুমি চাও না সব কিছু ঠিকঠাক হোক, তুমি চাচ্ছিলে না আমাদের বিয়েটা হোক। সব কথা তো আর মুখে বলতে হয় না, কিন্তু আমি আঠার মতো লেগেছিলাম তোমার সাথে। তুমি প্রতিটা ক্ষেত্রে নিজের দোষ ঢাকতে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত ছিলে। তোমার পরিবারের কাছে আমাকে এমনভাবে উপস্থাপন করেছ, তোমার সাথে সবকিছু আমি জোর করে করেছি। তুমি আমাকে কখনো ভালোই বাসনি। পরিশেষে সব ঠিক হয়ে যাওয়ার পর আমার বোন যখন তোমাদের কিছু কথা বলল, সেটা ধরেই সবকিছু মুহূর্তে শেষ করে দিলে। সত্য মিথ্যা আমার থেকে শোনার দরকার মনে করনি। তোমার পরিবারের কথা বাদ দিলাম, তোমার তো একবার উচিত ছিল যে ছেলেটাকে তো আমি বিগত 1 বছর ধরে দেখে আসছি, সে তো এতটা খারাপ ছেলে না। আসলেই কি সে এমন? একবার তাকে জিজ্ঞেস করি। তুমি ফেসবুক থেকে ব্লক করে দিলে আমাকে, নতুন আইডি খুললে। এরপর তোমার সাথে, তোমার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অসংখ্যবার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। শেষবারের মতো যেদিন তোমাদের বাসায় গেলাম,
তোমার আব্বু সবার সামনে আমাকে অপমান করে বের করে দিয়েছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি ভেতর থেকে এসে প্রতিবাদ করবে। ভুলে গিয়েছিলাম তুমি তো আর এখন আমার নও। তুমি আমার ভালোবাসার মানুষ হয়ে সব শুনেও চুপ ছিলে। আমাকে তো একদিনের জন্য হলেও ভালোবেসেছিলে। এত কিছুর পর আমি কি এটার প্রাপ্য ছিলাম? সেদিন বিকেলে তুমি আমাকে ছাদে দেখে ভিতরে চলে গিয়েছিলে। কি অপরাধ ছিল আমার? আমি কি আসলে এতটা খারাপ ছিলাম? তুমি আমাকে চাও না বলেই কিছু স্বীকার করতে চাও না। আমার কোনো কিছুই আর তোমার গায়ে লাগে না, এই সত্যটাই আমি মানতে পারছি না। আমাকে ছাড়া তোমার সবকিছুই স্বাভাবিকভাবে চলে যাচ্ছে, আমি এটা মানতে পারছি না। বড্ড স্বার্থপর আমি। তুমি শুধু বেঈমানি করনি আমার সাথে, তুমি আমার জীবিত দেহটাকে দাফন করে দিয়েছ। তুমি আমাকে নীরবে খুন করেছ, কিন্তু কোনো প্রমাণ রাখনি। আজীবনই কষ্টটা থেকে যাবে। তুমি কখনো আমাকে মন থেকে বোঝনি। জানি না আমার পর আর কখনো আমার মতো কাউকে পাবে কিনা। দুটো মুহূর্তের কথা মনে করিয়ে দিচ্ছি। মনে আছে রিকশায় আমি তোমার হাত ধরে কান্না করেছিলাম আর বলেছিলাম, প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। খুব অসহায়ের মতো তোমার কাছে তোমাকে চেয়েছিলাম। আরেকদিন তোমার কাঁধে মাথা রেখে আমি খুব অসহায়ের মতো কান্না করেছিলাম আর বলেছিলাম, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে কখনো যেও না। তুমি আমার কান্না থামাতে পারোনি চেষ্টা করেও, আর আজ তুমি সেই মানুষটাকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দিলে। হাজার মানুষ পাবে হয়তো, কিন্তু আমার মতো কাউকে পাবে না, মিলিয়ে নিও। এতটা ধৈর্য ধরে কেউ ভালোবাসবে না, মনে রেখো। আমার এটা মানতে ভীষণ কষ্ট হচ্ছে। তোমাকে ভালোবাসি কথাটা আর বলা হবে না, আর কখনোই বলা হবে না। তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হচ্ছে, আর কখনোই তোমাকে দেখা হবে না। তুমি আমার থেকে বহুদূর হারিয়ে গেছো। চাইলেও আর যোগাযোগ হবে না, চাইলেও আর কথা হবে না। আমার মৃত্যু তো অনেক আগেই হয়ে গিয়েছিল। যেদিন শুনেছিলাম তোমার মুখ থেকে, আমার পাওয়া কষ্ট, দুঃখ, খারাপ লাগাগুলো তোমার কাছে নাকি নাটক মনে হয়। আমি সত্যিই তোমার থেকে কখনো আলাদা হতে চাইনি। তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দেবে আমি ভাবিনি। কেন দূরে সরিয়ে দিলে আমাকে? এত কান্নাকাটি, এত আকুতি মিনতির পরেও তুমি আমাকে ছড়ে চলে গেলে। প্রমাণ করে দিয়ে গেলে চিরকাল কেউ একসাথে থাকে না। দীর্ঘদিন একসাথে চলার পথটা বন্ধ করে দিলে, রেখে গেলে কিছু অসহ্য স্মৃতি। তবে একটা কথা মনে রেখো, তোমার পরিবার এবং তুমি আমার সাথে খুব অন্যায় করেছ। তুমি সবকিছু জেনেও বুঝেও তুমি তোমার পরিবারের সাপোর্টেই ছিলে। শুরু থেকে হাজারটা অন্যায় করার পরেও সর্বশেষ তুমি আমাকে একটি কথাই শুনে, কোনো বিবেচনা না করে যে অপবাদটা দিয়ে দূরে ঠেলে দিয়েছ, সেটা আমি কখনোই ভুলব না। জীবনের একটা সময় গিয়ে এগুলো টের পাবে, আমার সাথে কতটুকু অন্যায় করেছ, কতটুকু কষ্ট দিয়েছ। জীবনের একটা সময় গিয়ে উপলব্ধি করতে পারবে। আমি সত্যি বলছি, আমাকে শেষে যে অপবাদটা দিয়েছ, সেটা পুরোটাই মিথ্যে ছিল। আমি তোমাকে একা দোষী করছি না। আমার প্রতি তোমার ফিলিংসটা মরে যাওয়ার জন্য তোমার বাবা মা সমানভাবেই দায়ী।
তারা খুব সূক্ষ্ম পরিকল্পনা মাফিক আমার থেকে তোমার যোগাযোগটা নষ্ট করে দিয়ে তিল তিল করে তুমি তোমার মধ্যে আমার জন্য বিষ ঢেলে দিয়েছে, যেটা তুমি এখন না একটা সময় বুঝবে। তারা হয়তো বলবে তোমার ভালোর জন্যই করেছে, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা তুমি না, তোমার পরিবারও বুঝবে একটা সময়। আমি মন থেকে দোয়া করি 20 লক্ষ টাকার কাবিন আর 10 ভরি স্বর্ণ দেওয়ার সামর্থ্যবান কোনো প্রতিষ্ঠিত ছেলের সাথে তোমার বিয়ে হোক, এবং আমি তোমাকে যতটুকু ভালোবেসেছিলাম তুমিও ঠিক ততটুকুই ভালোবাসো। এটা দোয়া করবো না যে তুমি আমার সাথে যা করেছ সে যাতে তোমার সাথে সেটাই করে, তাহলে তুমি সইতে পারবে না। যে বিষয়টা সবসময় আড়াল থেকে গেছে সেটা হচ্ছে আমার ফিনান্সিয়াল কন্ডিশন। এটার কারণে শুরু থেকে বারবার পিছিয়েছি। গভীরভাবে কল্পনা করে দেখো, উপলব্ধি করতে পারবে নিজেই। সর্বশেষে আমার বোনের থেকে যে কথাটা শুনেছ সেটা আমাকে দূরে ঠেলে দেওয়ার জন্যই একটা শক্ত অজুহাত ছিল তোমাদের। যদি আমার সাথে ওনাদের সম্পর্ক করার ইচ্ছে থাকতো তাহলে সেটা অবশ্যই তুমি যাচাই করে দেখতে, এবং তারাও দেখত। আমি সত্যিই বলছি, আমাকে এভাবে দূরে ঠেলে দিয়ে সত্যিই খুব অন্যায় করেছ আমার সাথে। কলিজায় থাকা মানুষটা যখন কলিজা ছেড়ে চলে যায় তখন আর কাউকে কিন্তু বলা যায় না যে মানুষটা আমায় ছেড়ে চলে গেছে মানুষটা আর আমার নেই। এরপর আর আমাদের কখনো দেখা হবে না, শেষ। হয়তো খুব ছোট্ট একটা লাইন, কিন্তু খুব বড় একটা দীর্ঘশ্বাস। অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটার বিদায়, যাকে দেখে শান্তি লাগতো সেই মানুষটাকেই আর দেখা হবে না। শহরে হাজারো মানুষ থাকবে, অথচ সেই প্রিয় মানুষটার মুখ আর থাকবে না। সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতেই হয়তো আবার যাওয়া হবে, কিন্তু সেই মানুষটা থাকবে না। দীর্ঘশ্বাস এসে ভর করবে, কিন্তু সেটা আর জানানো হবে না। সবকিছু থেকেও কেমন জানি একটা খালি খালি লাগবে, আর কখনো আমাদের দেখা হবে না। আমার এখনো তোমাকে একবার জড়িয়ে ধরে খুব জোরে জোরে চিৎকার করে কান্না করে বলতে ইচ্ছে করে, কেন ছেড়ে গেলি, আমাকে কেন ভালোবাসলি না। তোর জন্য আমি কি করিনি, আর কিভাবে ভালোবাসলে তুই আমাকে ছেড়ে যেতি না। দোয়া তোমার জন্য আমি সবসময় করি, তুমি ভালো থাকো এটাই আমি চাই। কখনো নিজের শত্রুদেরও খারাপ চাইনি, আর তুমি তো আমার শত্রু ছিলে না কোনোদিনও। তুমি ভালো থেকো, তোমার স্বপ্নগুলো ভালো থাকুক এটাই আমি চাই। তোমার জন্য দোয়া রইল। শুধু একটি বার শুরু থেকে মনে মনে ভেবে দেখো আমার সাথে কি কি করেছ, আর আমি কি কি করেছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা পাওয়ার পর মন চাইলে কিছু বলো, আমার সাথে যোগাযোগ করো। নিজের জীবনে নিজের মতো করে বাঁচো। প্লিজ নিজের খেয়াল রেখো।